নোকিয়া নামটা শুনলেই আমাদের সবার মনে অনেক কিছু ভেসে ওঠে, তাই না? একটা সময় ছিল যখন মোবাইল ফোন মানেই ছিল নোকিয়া। কিন্তু এই কোম্পানির আসল গল্পটা শুধু ফোনের না, এটা একটা অবিশ্বাস্যভাবে টিকে থাকার আর নিজেকে সম্পূর্ণ নতুন করে গড়ে তোলার গল্প। ভাবুন তো একবার, 2012 সালের 18ই জুলাই একটা সময় যে কোম্পানি মোবাইল দুনিয়ায় রাজত্ব করত, সেই নোকিয়ার একটা শেয়ারের দাম এসে দাঁড়ালো মাত্র 1.33 ইউরোতে। কি ভয়ঙ্কর একটা পতন! মানে যে কোম্পানিটা একসময় বলতে গেলে পৃথিবীর অর্ধেক ফোন একাই বানাতো, সেই কোম্পানি তার 98% ভ্যালু হারিয়ে ফেলেছিল। এখন প্রশ্ন হলো কিভাবে এটা হলো, আর তার চেয়েও বড় প্রশ্ন, তারা ধ্বংসের মুখ থেকে কিভাবে আবার ফিরে আসলো। চলুন আজ এই পুরো ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তাহলে মোবাইল ফোনের এ রাজা কিভাবে এতটা নিচে পড়ে গেল, আর কিভাবে তারা একেবারে শেষ হয়ে যেতে যেতেও আবার ঘুরে দাঁড়ালো, এই প্রশ্নগুলোর উত্তরই আমরা খুঁজব। তো এই গল্পটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে। দেখতে হবে কিভাবে একটা সাধারণ পেপার মিল থেকে নোকিয়ার মতো এক মোবাইল জায়ান্টের জন্ম হলো। দেখুন, জার্নিটা কিন্তু বেশ অদ্ভুত। 1865 সালে শুরু হয়েছিল একটা কাগজের কল হিসেবে। সেখান থেকে অনেক পথ পেরিয়ে 1979 সালে তারা প্রথম মোবাইল ফোনের ব্যবসায় ঢোকে। কিন্তু আসল খেলাটা শুরু হয় 1992 সালে, যখন তাদের সিইও জর্মা ওলিলা একটা বিশাল বাজি ধরলেন। তিনি কোম্পানির সবকিছু মোবাইল ফোনের ওপর লাগিয়ে দিলেন। আর তার ফল 2000 সাল নাগাদ কোম্পানির মার্কেট ভ্যালু গিয়ে দাঁড়ালো $303 বিলিয়ন। আর এই সংখ্যাটা শুনুন, এটা আসলেই অবিশ্বাস্য। 2000 সালে নোকিয়ার ব্যবসা ফিনল্যান্ডের মোট জিডিপির 4% সমান ছিল। ভাবা যায়, একটা মাত্র কোম্পানি একটা পুরো দেশের অর্থনীতিতে এতটা প্রভাব ফেলছে। কিন্তু এরপরেই সব কিছু বদলাতে শুরু করলো। আর সেই বদলের শুরুটা হয়েছিল এই মানুষটার হাত ধরে। 9 জানুয়ারি 2007 স্টিভ জবস মঞ্চে উঠে ঘোষণা করলেন, আজ অ্যাপল ফোনকে নতুন করে তৈরি করতে যাচ্ছে, আর আমরা একে বলছি আইফোন। আর ব্যাস, এই এক ঘোষণাতেই মোবাইল ফোনের পুরো ইতিহাসটাই যেন পাল্টে গেল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 2007 সালে নোকিয়ার মার্কেট শেয়ার ছিল 50%, আর অ্যাপলের 3%রও কম। এই বিশাল পার্থক্যের কারণেই নোকিয়ার বড় বড় কর্তারা আইফোনকে পাত্তাই দেয়নি। তারা ভেবেছিল এটা একটা ছোটোখাটো শখের জিনিস, যা তাদের রাজত্বে কোনো আঁচড়ই করতে পারবে না। কি বিশাল একটা ভুল ছিল সেটা। নোকিয়া এর জবাবে বাজারে আনলো N97, নাম দিল আইফোন কেলার। কিন্তু হলো ঠিক তার উল্টো। ফোনটার টাচস্ক্রিন ঠিকমতো কাজ করতো না, এর অপারেটিং সিস্টেম সিম্বিয়ান বারবার ক্র্যাশ করত, আর অ্যাপস ছিল হাতে গোনা মাত্র 1000। অন্যদিকে আইফোনের ইন্টারফেস ছিল মাখখানের মতো মসৃণ, আর অ্যাপস ছিল 50,000-এরও বেশি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে 2011 সালের নোকিয়ার নতুন সিইও স্টিফেন ইলপ তার সব কর্মীকে একটা মেমো পাঠালেন। আর সেই মেমোর সবচেয়ে বিখ্যাত লাইনটা ছিল, নোকিয়া, আমাদের প্ল্যাটফর্ম জ্বলছে। মানে তিনি সবার সামনে স্বীকার করে নিলেন যে তাদের সফটওয়্যার দিয়ে আর এই লড়াই জেতা সম্ভব না। আর এই ভুলের মাসুল ছিল সাংঘাতিক। দেখুন এই চার্টটা। উইন্ডোজ ফোনে যাওয়ার পর মাত্র 4 বছরে তাদের মার্কেট শেয়ার 33% থেকে নেমে এলো 3%-এরও নিচে। এটা আর পতন ছিল না, এটা ছিল এক কথায় বিপর্যয়। একেবারে দেউলিয়া হওয়ার পথে দাঁড়িয়ে নোকিয়ার চেয়ারম্যান তখন এক অভাবনীয় চাল চাললেন, এমন কিছু যা কেউ ভাবতেও পারেনি। আর সেই চালটা ছিল এটা। 2013 সালে তারা তাদের ধুঁকতে থাকা ফোন ব্যবসাটা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিল। দাম $7.2 বিলিয়ন। সবাই ভাবল, যাক, নোকিয়ার ফোনের গল্পটা এখানেই শেষ। কিন্তু মাইক্রোসফটের জন্য কি অপেক্ষা করছিল চলুন দেখি। এর ঠিক 2 বছর পর মাইক্রোসফট ঘোষণা করল যে তারা $7.6 বিলিয়ন লোকসান লিখে রাখছে। মানে তারা নোকিয়াকে কিনতে যা খরচ করেছিল তার চেয়েও বেশি টাকা তাদের লোকসান হলো। এটা প্রমাণ করে যে নোকিয়া ঠিক সময়ে একটা ডুবান্ত জাহাজ বিক্রি করে দিয়েছিল। নিঃসন্দেহে এটা ছিল টেক ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে সেরা এক্সিটগুলোর একটা। তাহলে ফোনের ব্যবসা বিক্রি করে দেওয়ার পর নোকিয়া কি করল? তারা কি হারিয়ে গেল? একদমই না। তারা নিজেদেরকে নতুন করে গড়ল। 3টা বড় পদক্ষেপ নিল। 1, ফোনের ব্যবসা বিক্রি করল। 2, তাদের নেটওয়ার্ক বিজনেসে পার্টনার সিমেন্সকে কিনে নিল। আর 3, টেলিকম জগতের আরেক বড় নাম অ্যালকাটেন-লুসেন্টকে অধিগ্রহণ করল। এই পদক্ষেপগুলোর মাধ্যমে নোকিয়া রাতারাতি টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম তৈরির এক পাওয়ার হাউসে পরিণত হল। আর ঠিক সেই সময়ে ভূ রাজনীতির খেলা বদলে গেল। পশ্চিমা দেশগুলো হুয়াওয়ের 5G নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা দিল। আর এই বিশাল শূন্যস্থান পূরণ করার জন্য নোকিয়া একেবারে তৈরি ছিল। আর এর ফল দেখুন একবার।
2012 সালে যেখানে তাদের কোম্পানির ভ্যালু ছিল মাত্র 1.5 বিলিয়ন ইউরো, সেখানে মাত্র 5 বছরের মধ্যে 2017 সালে সেটা বেড়ে দাঁড়ালো 30 বিলিয়ন ইউরোতে, মানে 20 গুণ বৃদ্ধি। এটা একটা অবিশ্বাস্য কামব্যাক। কিন্তু গল্প এখানে শেষ না। 5G দুনিয়ায় কিছু বড় চুক্তি হারানোর পর নোকিয়া আবার একটু চাপে পড়ে, আর ঠিক তখনই তারা এমন একজনের সাথে হাত মেলালো যার কথা কেউ ভাবতেও পারেনি। তারা পার্টনারশিপ করল এনভিডিয়ার সাথে, আর তাদের নতুন বাজি হলো AI RAN। এখন এটা কি জিনিস? সোজা কথায় বললে এটা হলো এমন স্মার্ট সেল টাওয়ার যা শুধু ডেটা পাঠায় না, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই ডেটাকে প্রসেসও করে। এর ফলে স্বচালিত গাড়ি বা অগমেন্টেড রিয়ালিটি গ্লাসের মতো ফিউচারিস্টিক টেকনোলজিগুলো একদম রিয়েল টাইমে কাজ করতে পারবে। নোকিয়ার সিইও পিক্কা লুনমার্কের কথাটা শুনুন। তিনি বলেছেন এই পার্টনারশিপ সবার পকেটে একটা করে AI ডেটা সেন্টার ঢুকিয়ে দেবে। মানে তাদের লক্ষ্যটা কতটা বড় সেটা এখান থেকেই বোঝা যায়। তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? নোকিয়ার এই অবিশ্বাস্যভাবে টিকে থাকার পেছনে ছিল 3টা অসাধারণ সিদ্ধান্ত। 1, যে জিনিসটার জন্য আপনি বিখ্যাত সেটার ভ্যালু থাকতে থাকতেই তা বিক্রি করে দিন। 2, সংকটের সময় টাকা শুধু টিকে থাকার জন্য খরচ না করে ভবিষ্যৎ তৈরির জন্য বিনিয়োগ করুন। আর 3, আপনার কাছে যে সম্পদগুলো হয়তো ভুলে গিয়েছিলেন সেগুলোর উপর নতুন করে বাজি ধরুন। আমরা সবাই মজা করে বলি নোকিয়া 3310 ফোনটা নাকি অবিনশ্বর, কিন্তু দেখুন কোম্পানিটাও ঠিক তাই প্রমাণ করল। এখন প্রশ্নটা হলো, আজকের দিনে এমন আর কোন বড় পুরনো কোম্পানি আছে যারা হয়তো পতনের আড়ালে নিজেদের $1 বিলিয়ন একটা কামব্যাকের গল্প লুকিয়ে রেখেছে? ব্যাপারটা কিন্তু